আমরা ক্লাসেও বহুবার বলছি, সেই দিনও বলছি, ফেলিওর টু থ্রাইভ থাকবে, বড় হতে পারবে না বাচ্চাটা। আর হচ্ছে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে। এই যে 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 কথাগুলো আমরা বললাম, যে কমপ্লিকেশন, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু পিডি এর ক্ষেত্রেও সেম। আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ফেলিওর টু থ্রাইভ, কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকতে পারে। আর হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কারণ হচ্ছে অ্যাবনর্মাল কমিউনিকেশন। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দুই ক্ষেত্রে বেশি রিস্কি, মানে বেশি হতে পারে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর রিস্ক বাড়ে যখন দেয়ার ইজ এন অ্যাবনর্মাল কমিউনিকেশন উইদিন দ্য হার্ট, অথবা দেয়ার ইজ এন অ্যাবনর্মাল ব্লাড ফ্লো। এখানে তো কমিউনিকেশন অ্যাবনর্মাল, ব্লাড ফ্লো অ্যাবনর্মাল, সুতরাং এখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। আর যেটা হতে পারে, আমরা বলছি যে কন্টিনিউয়াসলি যেহেতু পালমোনারি ভাস্কুলার বেডটা কন্টিনিউয়াসলি একটা হাই ফ্লো অথবা বেশি পরিমাণে ব্লাড, একটা হাই ভলিউম অফ ব্লাড কে ম্যানেজ করতে হচ্ছে, যেহেতু ক্যাপিলারি গুলো একটা বেশি পরিমাণ ব্লাড লোডকে, ভাস্কুলার লোডকে ম্যানেজ করছে, দ্যাট ইজ হোয়াই সেখানে কিন্তু ক্লিনিক্যাল মিডিয়াটা গ্র্যাজুয়ালি হাইপারট্রফিড হয়ে যায়, এবং হাইপারট্রফিড হয়ে সেখানে ভাস্কুলার টোনটা বেড়ে যায় এবং লুমিনো ন্যারো হয়ে যায়, এবং সেখানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। নরমালি পালমোনারি প্রেসার যত থাকার কথা তার থেকে যখন বেশি ডেভেলপ করে যায়, তখন দেখা যায় পালমোনারি ভাস্কুলার বেডের প্রেসার বেশি থাকলে জেনে রাখো যে পালমোনারি ট্রাঙ্কে, মানে পালমোনারি ভেইনের প্রেসার বেশি হবে। পালমোনারি ভেইনের প্রেসার যখন বেশি হবে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে পালমোনারি ভেইন যেখান থেকে উঠছে রাইট ভেন্ট্রিকেলেও কিন্তু প্রেসার বেড়ে যাবে। আর রাইট ভেন্ট্রিকেলের প্রেসার যখন বেড়ে যায়, যখন ইট এক্সিডস রাইট ভেন্ট্রিকুলার প্রেসার এক্সিডস লেফট ভেন্ট্রিকুলার প্রেসার, রাইট ভেন্ট্রিকুলার প্রেসারটা যখন লেফট ভেন্ট্রিকুলার প্রেসারের চেয়ে বেশি হবে, তখন তো তোমরা জানো, তখন ব্লাড রাইট সাইড অফ দি হার্ট থেকে লেফট সাইডে চলে যাবে। আর রাইট সাইড অফ দি হার্ট থেকে লেফট সাইডে, রাইট সাইড অফ দি হার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড, লেফট সাইড অফ দি হার্টে অক্সিজেনেটেড ব্লাড। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে যখন অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে যাবে, সাইনোসিস হবে। তাহলে though VSD is a acyanotic heart disease, its complication may develop pulmonary hypertension, which is a cyanotic heart disease. তো আমরা মাথায় রাখবো, আর যদি একবার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, তখন কিন্তু আর ভিএসডি ক্লোজ করে লাভ হবে না। সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে 6 মাস পর পর, যদি তুমি কোনো একটা বাচ্চাকে ফলো আপে রাখতে চাও, যে না ম্যাডাম আমি এখনই অপারেটিভ প্রসিডিউরে যেতে চাই না, আমি একটু দেখতে চাই পজিশনটা ভালো, মাসকুলার ভিএসডি, তারপরে সাইজটা বড় না, টাইম নেই, দেখি অপারেটিভ প্রসিডিউরে না গিয়ে দেখি নেই বন্ধ হয় কিনা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 6 মাস পর পর ফলো করতে হবে যে পালমোনারি হাইপারটেনশন হচ্ছে কিনা। পালমোনারি হাইপারটেনশনের সামান্যতম লক্ষণ দেখলে এটা বন্ধ করে দিতে হবে, মানে ভিএসডিটা ক্লোজ করে দিতে হবে। কারণ ডেভেলপ করে ফেলার পরে, হাইপারটেনশন ডেভেলপ করার পরে অপারেশন করে কোনো লাভ নেই। তাহলে কিন্তু আমরা ভিএসডি করে ফেলছি, ভিএসডি থেকে ক্লিনিক্যাল ফিচার করছি, তার আগে তো সাইনোটিক এসাইনোটিক হার্ট ডিজিজের ক্লাসিফিকেশন করছি, ভিএসডি থেকে ক্লিনিক্যাল ফিচার ট্রান্সিস্টোলিক মারমার থাকবে, ভিএসডির কমপ্লিকেশন, ভিএসডির ইনভেস্টিগেশন তো সহজেই সব কার্ডিয়াক প্রবলেমেরই একই ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে ইসিজি আর চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, আরো কনফার্মেটরি জানার জন্য কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, আর হচ্ছে ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে, প্রোফাইল্যাক্সিস ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এটা আমরা বলছি। কমপ্লিকেশনটা খুব ভালো করে মাথায় রাখবা। পিডিএতে কঠিন কোনো কিছু এখন আর এত কিছু না বলি, পিডিএ তো আলটিমেটলি ওই যে কথাটা বলছিলাম যে রাইট সাইড অফ দি হার্টে আছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ভেইন, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলে নরমালি প্রেসার কম থাকে, আর লেফট ভেন্ট্রিকল হচ্ছে
লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, আর অ্যাওর্টা, আর হচ্ছে পালমোনারি ভেইনস। তো পিডিএটা যদি নরমালি যেভাবে ক্লোজ হয়ে যাবার কথা ডেলিভারির পরে, একটা বেবি জন্মানোর পর প্রেগন্যান্সিতে, ইন্ট্রাইউটেরাইন লাইফে, প্রেগন্যান্সি না, ফিটাল লাইফে ডাক্টাস আর্টেরিয়াসাস ওপেন থাকতে হবে, নাহলে ফিটাল সার্কুলেশন হবে না। আর ডেলিভারির পরে আফটার বার্থ, বেবি জন্মের পরে পিডিএটা ক্লোজ হতে হবে, ক্লোজ হতে হবে। যদি বাচ্চা প্রিটার্ম থাকে বা যদি কোনো তার ডিফেক্ট থাকে যে পিডিএটা ক্লোজ হলো না, তখন যেটা হবে, ওই যে জন্মের পর লেফট সাইড অফ দি হার্টের প্রেশার বেড়ে যায়, রাইট সাইড অফ দি হার্টের প্রেশার কমে যায়। তখন যেহেতু ইট ইজ এ কমিউনিকেশন বিটুইন অ্যাওর্টা এন্ড পালমোনারি ট্রাঙ্ক, অ্যাওর্টা থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্ক হয়ে লাংসে চলে যেতে থাকে, কারণ পালমোনারি ট্রাঙ্কের প্রেশার কম, তোমরা জানো। তাহলে এই যে প্রতিবার প্রতিটা সিস্টেমে অ্যাওর্টা থেকে ব্লাড পালমোনারি ট্রাঙ্কে যাচ্ছে, তাহলে পালমোনারি ট্রাঙ্ক ফুল হয়ে যাচ্ছে। পালমোনারি ট্রাঙ্ক ফুল হয়ে ব্লাড তো পালমোনারি ভাস্কুলার বেডে যাচ্ছে, এবং ব্যাক প্রেশার হয়ে ভেন্ট্রিকলও চলে আসতেছে, রাইট ভেন্ট্রিকলের ভলিউম বেশি হয়ে গেলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে একটা সময় কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। তাহলে এই যে মেকানিজমটা, যে পালমোনারি কনজেশন আর রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড, এগুলো কিন্তু ভিএসডির মতো। পালমোনারি কনজেশন হলে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, আর রাইট ভেন্ট্রিকুলার ওভারলোড হয়ে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হবে। আর রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে তো বাচ্চা ফেলিয়ার তো চাই হবে, এই বাচ্চারও ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এই বাচ্চারও পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে দেখো, আমরা কিন্তু জেনে গেলাম কমপ্লিকেশনস অফ পিডিএ, আর ক্লিনিক্যাল ফিচার্সে ওই একই রকম, ফেলিয়ার টু থ্রাইভ। তারপর হচ্ছে ওইখানে যেটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা মেশিনারি মার্মার পাওয়া যায়, যে বাচ্চাটাকে যদি আমরা অসকালটেট করি, এই যে মার্মারটা যখন সিস্টল এবং ডায়াস্টল দুই ক্ষেত্রেই ঘরঘর করে মার্মার পাওয়া যায়। পালমোনারি এরিয়াতে ভালো শোনা যায়, নেকের দিকে রেডিয়েশন করে, আর যেহেতু অ্যাওর্টা ওই দিক থেকে পিছন দিকে ডিসেন্ডিং অ্যাওর্টা থাকে, সেজন্য ব্যাকেও অসকালটেট করে পাওয়া যায়। কখনো ছোট বাচ্চাদের আমরা অবশ্য অতটা বুঝি না, দেখা যায় যে ওই যে তোমার পালসাস নামটা বলতে পারি, আমি তো মনে করে বলতেছি, পালসটাতে একটা অ্যাবনরমালিটি থাকে, এটা অ্যাবনরমালিটি থাকে কারণ হচ্ছে হাই ভলিউম পালস, ওয়াটার হ্যামার পালস বলে। হঠাৎ করে যেহেতু অ্যাওর্টাতে একটা বড় ভলিউম আছে, পালসটা হঠাৎ করে দেখা যাবে যে পালসের ভলিউমটা ঠিক থাকছে, তারপর ব্যাক ফ্লো করে যখন অ্যাওর্টাতে চলে যায় ব্লাডটা, তখন আবার পালসের ভলিউমটা কমে যায়। আবার আমরা এটা করি যে পালসটাকে দেখার জন্য, চেক করার জন্য বাচ্চার হাতটা নিচে রাখি, নিচে রেখে পালসটা দেখা যায়, পাওয়া যায়, তারপর হঠাৎ করে হাতটা এরকম করে তুলে ফেলি, মাথার উপরে তুলে ফেলার পরে দেখা যায় যেহেতু ব্লাড ব্যাকওয়ার্ড হয়, তখন আর ব্লাডটা পালসটা পাওয়া যায় না। এরপর আস্তে আস্তে আবার পালসের প্রেশারটা যখন রিজেনারেট করে, তখন আবার পালসটাকে পাওয়া যায়। তো এটা পালসের কতটা পালসাস ওয়াটার হ্যামার পালস পাওয়া যায়, আর তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে আমাদের কন্টিনিউয়াস একটা মেশিনারি মার্মার পাওয়া যায়। আর ফিচার্স অফ হার্ট ফেলিয়ার থাকতে পারে, ফেলিয়ার টু থ্রাইভ, এসবের কথা তো বললাম। ম্যানেজমেন্ট ওই ভিএসডি এর মতনই ম্যানেজমেন্ট, তবে একটা সুবিধা আছে পিডিএর ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি প্রিম্যাচিওর বাচ্চা হয়ে থাকে, প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রিম্যাচিওর বেবিদের যদি পিডিএ নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা যেহেতু তার তখনও তখনও ডাক্তার সাইকাইট্রিস্টটা ক্লোজ করার একটা চান্স থাকে, তখন আমরা যদি বেবিটাকে প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেটেশন, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ ভ্যাসোডাইলেটেশন, আর প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরের কাজ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। তো যখন বাচ্চা আমরা প্রিম্যাচিওর বাচ্চাদেরকে দেখবো যে
প্রিমেচুর বাচ্চা ডাক্তাস আর্টেরিওসাস মনে হচ্ছে ওপেন, তখন আমরা বাচ্চাকে দ্রুত যেটা স্টার্ট করি সেটা হচ্ছে ক্লাস পরে সেটাকে আমরা করে দিই। এই বাচ্চাকে আমরা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর দিয়ে দেই। বাইরে কান্ট্রিতে ওরা ইন্ডোমিথাসিন ইনজেকশন দেয়, আমাদের দেশে যেহেতু ইন্ডোমিথাসিন ইনজেকশন নাই সেজন্য আমরা আইবুপ্রোফেন দিই। কিছু কিছু স্টাডিতে এখন দেখা যাচ্ছে যে ইভেন প্যারাসিটামল দিল, প্যারাসিটামলেরও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, প্যারাসিটামল দিলেও কিন্তু দেখা যাচ্ছে যে হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। 3 দিন আমরা প্যারাসিটামল দিই অথবা 3 দিন আমরা বেবিটাকে আইবুপ্রোফেন দিই 10 মিলিগ্রাম পার কেজি করে। যে ক্লোজ হবে 3 দিনেই ক্লোজ হবে, আর যদি ক্লোজ না হয় তাহলে বুঝতে হবে এ অভিনিহিত কর্মনিহি বন্ধই হবে না। এই হয়তো দরকার লাগতে পারে যে একটা অপারেটিভ প্রসিডিউরের দরকার লাগতে পারে, ক্লিপিং করে দেওয়া হয়। পালস হচ্ছে হাই ভলিউম কোলাপসিং, হাই ভলিউম কোলাপসিং পালস, যেটা পিডিএতে আমি ভুলে গেছিলাম। হাই ভলিউম কোলাপসিং পালস কারণ হচ্ছে ওই যেটা হচ্ছে সিস্টেমের সময় হাই ভলিউমটা যায়, তারপর ডায়াস্টলের সময় আবার ব্লাডটা ব্যাকফ্লো করে ডাক্টাস দিয়ে পালমারি ট্রাঙ্কে আবার ব্যাকফ্লো করে যায় বলে দেখা যায় প্রথমে ভলিউমটা বেশি থাকে, পরে পশ্চাতে দেখা যায় যে কোলাপস করে যায়। আর ওই যে ওইটা যেটা বলছিলাম এটাকে কি বলে, এটা আমি আবার দেখতে হবে, যে হঠাৎ করে হাতে উঠালে প্রথমে কিন্তু পাওয়া যায় না পাস, তারপর আবার আস্তে আস্তে পাসটা রিজেনারেট করে। তাহলে আমরা ডাক্তার সার্টিফিকেট করে ফেলছি কমপ্লিকেশন ভিএসডির মতনই, মনে রাখবা। রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন, হার্ট ফেলিয়ার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, পালমোনারি হাইপারটেনশন মনে রাখবা। টেট্রালোজিয়াল ফ্যালক্স তো সহজ, তোমাদের সবারই পড়া আছে। টেট্রালোজিয়াল ফ্যালক্সের একটা ছবি আমাদের কাছে আছে, একটা বাচ্চা এরকম হাতের মধ্যে এরকম ক্লাবিং দেখা যায়, সাইনাসিস দেখা যায় ফিঙ্গারে, আর হচ্ছে টাংটা সাইনাস, লিপ সাইনাস, তার মানে সেন্ট্রাল সাইনাসিস ইজ ক্লাবিং। তো বাচ্চা ছবি আছে, এটা থেকে প্রশ্ন করা হতে পারে যে তোমাকে দেখে কি মনে হচ্ছে, তো ছবি দেখে তোমরা বলবা যে এটা হচ্ছে ফিঙ্গার ক্লাবিং দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে সাইনাসিস দেখা যাচ্ছে পেরিফেরাল, আর টার্মো সাইনাসিস তার মানে সেন্ট্রাল সাইনাসিস আছে। সম্ভাব্য ডায়াগনোসিসটি কনজেনিটাল সাইনাটিক হার্ট ডিজিজ, এবং যেহেতু টেট্রালোজিয়াল ফ্যালক্স কমন সেহেতু টেট্রালোজিয়াল ফ্যালক্স হতে পারে। এখন টেট্রালোজিয়াল ফ্যালক্স থেকে প্রশ্ন আসবে কম্পোনেন্টস গুলো কি কি। কম্পোনেন্টস অফ টেট্রালজি অফ ফ্যালক্স এর উপরে এমসিকিউ প্রশ্ন ও আসে। তাহলে কম্পোনেন্টস হচ্ছে পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ আয়োর্টা মুখস্থ করে ফেলতে হবে। যে স্টুডেন্ট ভালো পারবে সেই স্টুডেন্টকে কিন্তু পেন্টালজি অফ ফ্যালক্স কি এটা জিজ্ঞেস করা হতে পারে, নাম্বার বেশি দেওয়ার জন্য জিজ্ঞেস করা হবে। যদি কাউকে পেন্টালজি অফ ফ্যালক্স জিজ্ঞেস করা হয় তাহলে মনে রাখবা তোমার ফেল করার জন্য জিজ্ঞেস করানো হয় না, তোমাকে বেশি নাম্বার দেওয়ার জন্য জিজ্ঞেস করা হয়েছে। তাহলে পেন্টালজি অফ ফ্যালক্স মানে ভিএসডির সাথে সাথে এইচডিও থাকে কোনো কোনো বাচ্চার, তখন 5টা কম্পোনেন্ট হয়ে যায়। টেট্রা মানে 4, পেন্টা মানে 5। তাহলে ভিএসডির সাথে যদি এইচডিও থাকে তখন আমরা পেন্টালজি অফ ফ্যালক্স বলবো। টেট্রালজি অফ ফ্যালক্স এর হিমোডাইনামিক্স তো সহজ এই কারণে as because there is pulmonary stenosis, সেহেতু লাংসে বেশি ব্লাড যাবে না। লাংসে যদি বেশি ব্লাড না যায় পালমোনারি কনজেশন হবে না। পালমোনারি কনজেশন যদি না হয় তাহলে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে না। প্লিজ টেট্রালজি অফ ফ্যালক্স এর প্রশ্নে কমপ্লিকেশনে কখনো রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন লিখবা না। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার, as because there is pulmonary stenosis, সেহেতু রাইট ভেন্ট্রিকেলে কিন্তু মোটামুটি ভালো রকম প্রেসার, বেশি প্রেসার। রাইট ভেন্ট্রিকেলে যখন প্রেসার বেশি থাকবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। রাইট ভেন্ট্রিকেলে প্রেসার বেশি থাকলে ব্লাড
রাইট ভেন্ট্রিকেলের থেকে লেফট ভেন্ট্রিকেলে যাবে এবং পালমোনারি স্টেনোসিস রাইট ভেন্ট্রিকেলের প্রেসার বেশি কারণ বের করতে পারছে না তো ব্লাডটাকে ফোর্সে কন্ট্রাকশন করে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার যেহেতু বেশি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি রাইট ভেন্ট্রিকুলার ব্লাড লেফট ভেন্ট্রিকুলে চলে যাবে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড লেফট ভেন্ট্রিকুলে গেলে রাইট সাইড থেকে লেফট সাইড শান্ট হলে সাইনোসিস আর যেহেতু পালমোনারি কন্ডিশন নাই যেহেতু রাইট ভেন্ট্রিকুলে দো দেয়ার ইজ ভিএসডি যদিও ভিএসডি এখানে কিন্তু পালমোনারি কন্ডিশন হার্ট ফেলিওর কিছুই হবে না তাহলে পালমোনারি কন্ডিশন হার্ট ফেলিওর রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর হার্ট ফেলিওর এই দুইটা রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলা যাবে না হার্ট ফেলিওর বলা যাবে না ডিউরিং আনসারিং দ্য কমপ্লিকেশন অফ টফের কমপ্লিকেশন আনসার করার সময় হার্ট ফেলিওর বলা যাবে না তাহলে ফেল রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলা যাবে না তাহলে পেট্রোলোজেফালাক্সের কমপ্লিকেশন আসলে যা হয় মূলত সেটা হয় তার হাইপোক্সেমিয়ার জন্য এবং হাইপোক্সেমিয়া হলে তোমরা জানো যখনই হাইপোক্সেমিয়া হবে তখনই ইরিথ্রোপয়েটিন রিলিজ হবে আর ইরিথ্রোপয়েটিন রিলিজ হলে পলিসাইথেমিয়া হবে আর পলিসাইথেমিয়া হলে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে আর ব্লাডের ভিসকোসিটি বেড়ে গেলে থ্রম্বোসিস হবে এম্বোলিজম বেশি হবে এম্বোলিজম হলে সেরেব্রাল স্ট্রোক হবে এবং যেখানে এম্বোলিজম হবে সেখানে অ্যাবসেস হওয়ার সম্ভাবনা কারণ ব্রেইনের আর্টারি গুলো এন্ড আর্টারি বুঝা গেছে তাহলে আমরা কমপ্লিকেশন যদি বলা হয় হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ টেট্রালোজেফালাক্স আমরা মাথায় রাখবো 1 মিনিট একটু কথা বলুন হ্যালো বাসি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ বাসি ভাই ক্লাস নিচ্ছি তো পাঠিয়ে দেন রোগী পাঠিয়ে দেন অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে 10 মিনিটে যেন এসে বলে আচ্ছা জেসমিনের কাছে যেন বলে বাসি ভাই ঠিক আছে কমপ্লিকেশনস অফ পেট্রোলোজেফালাক্স খুব ভালো করে মাথায় রাখতে হবে আমরা মনে রাখবো পলিসাইথেমিয়া হবে তারপরে হবে যেহেতু ক্রনিক্যালি এই বাচ্চাটা একটা প্রথমে মনে রাখি হাইপোক্সেমিয়া এবং হাইপোক্সেমিয়া যেহেতু হচ্ছে তার কন্টিনিউয়াসলি একটা বাচ্চা হাইপোক্সেমিক এবং বাচ্চার টিস্যু অর্গান সবকিছু হাইপোক্সেমিয়াতে সাফার করছে এবং হাইপোক্সেমিয়াতে সাফার করার জন্য the baby will remain মানে ফেলিয়ার টু থ্রাইভ হবে ঠিকঠাক মতো থ্রাইভ মানে বড় হওয়া ফেলিয়ার টু থ্রাইভ কথাটার মানে হচ্ছে সে ঠিকঠাক বড় হতে পারবে না বেবিটা ঠিক মতো বড় হবে না তাহলে ফেলিয়ার টু থ্রাইভ থাকবে এবং পলিসাইথেমিয়া হবে পলিসাইথেমিয়ার জন্য ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে ব্লাডের ভিসকোসিটি বেশি থাকার জন্য এই বেবিটার ব্রেইনে থ্রম্বোসিস হবে আর এই থ্রম্বোসিসের জন্য থ্রম্বোসিস হতে পারে থ্রম্বোসিস থেকে এম্বোলিজম হতে পারে এবং থ্রম্বোসিসের জন্য ব্রেইনে অ্যাবসেস হতে পারে আর কোন একটা ব্রেইনে যেহেতু এন্ড আর্টারি তোমরা জানো ব্রেইনে এন্ড আর্টারির জন্য এন্ড আর্টারিটার জন্য যে জায়গাটাতে থ্রম্বোসিস হলো যে ভেসেলে থ্রম্বোসিস হলো সেই ভেসেলের ডিস্টালিতে আরো ব্লাড সাপ্লাই পাচ্ছে না তাহলে স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন আসবে বড়দের যেরকম স্ট্রোক হয় ঠিক সেরকমই স্ট্রোক হতে পারে আমরা মাথায় রাখি কমপ্লিকেশনস অফ টেট্রালোজেফালাক্স পলিসাইথেমিয়া হাইপারভিসকোসিটি অফ দ্য ব্লাড এবং আরেকটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা টেট্রালোজেফালাক্স বাচ্চা যেহেতু অলরেডি ব্লাডে ভিসকোসিটি বেশি এই বাচ্চাকে কোনো অবস্থাতে ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না ডিহাইড্রেশন হলে এক্সটেন্সিভ থ্রম্বোএম্বোলিজম থ্রম্বোসিস হবে এবং অ্যাবসেস হবে তাহলে পলিসাইথেমিয়া
তারপরে হচ্ছে হাইপোক্সিমিয়ার জন্য ফেলিউর টু থ্রাইভ, আর পলিসাইথেমিয়া, তারপরে হচ্ছে সেরেব্রাল অ্যাবসেস, সেরেব্রাল থ্রম্বোসিস, স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন, সেরেব্রাল অ্যাবসেস। এবং ওই যে কথাটা বলছিলাম যে এই বাচ্চাটারও কিন্তু এন্ডোকার্ডিয়াম, abnormal communication of blood এবং abnormal blood flow, abnormal communication within heart এবং abnormal blood flow থাকার কারণে এই বাচ্চাটার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। এবং আরেকটা কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে as because there is এই যে হাইপোক্সিমিয়া, ব্লাডে যে আরবিসি গুলোতে যেহেতু এডিকুয়েট অক্সিজেন থাকছে না এবং এত বেশি পরিমাণে আরবিসি তৈরি হচ্ছে যে আয়রন তুমি পুরোপুরি দিলেও দেখা যায় যে রিলেটিভলি এই আরবিসি গুলোর মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম থাকে। Though there is huge RBC count, but the RBCs are suffering from less hemoglobin content. এবং হিমোগ্লোবিন কন্টেন্ট কম থাকার কারণে এই আরবিসি গুলোর লাইফ স্প্যান কম। আরবিসি সংখ্যা বেশি কিন্তু রিলেটিভলি বাচ্চাটা এনিমিয়া থাকে, আরবিসিতে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কম থাকে। এই আরবিসি গুলো টুকটুক করে ভেঙে যেতে থাকে, 120 দিন বাঁচে না। এই জন্য এই আরবিসি গুলোর ব্রেকডাউন অনেক বেশি আরবিসি ব্রেকডাউন হলে ব্লাডে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং এই বাচ্চাটা গাউট নিয়ে আসতে পারে। সব কমপ্লিকেশনের উপরে যে কমপ্লিকেশনটা সেটা হচ্ছে হাইপারসাইনোটিক স্পেল। তাহলে আমরা কমপ্লিকেশনস অফ টেট্রালেজোফ্যালেক্স মনে রাখবো: ফেলিউর টু থ্রাইভ, হাইপারসাইনোটিক স্পেল, পলিসাইথেমিয়া, সেরেব্রাল অ্যাবসেস, সেরেব্রাল থ্রম্বোসিস, স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন, হাইপারইউরেসিমিয়া অর গাউট, আর হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। বাস, এবার কম্পোনেন্ট তো জেনেই ফেলছি, ক্লিনিক্যাল ফিচারও জানি আমরা যে সেন্ট্রাল সাইনাসিস থাকবে, ফেলিউর টু থ্রাইভ থাকবে, ক্লাবিং উইথ সাইনাসিস থাকবে, আর থাকবে হচ্ছে তোমার ট্রিকোডিয়াম। যদি অসকালটেট করি, ট্রিকোডিয়ামে দেখা যাবে there is a transsystolic murmur in the pulmonary area. And as because there is right ventricular hypertrophy, you can get a left parasternal lift. এবং হাইপোডিনামিক চেস্ট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার কারণে অনেক সময় এপিগ্যাস্ট্রিক পালসেশনও পেতে পারো তুমি। ট্রিকোডিয়াম এক্সামিনেশন করলে আমরা পাবো, লেফট প্যারাস্টার্নাল লিফট পাবো, তারপর এপিগ্যাস্ট্রিক পালসেশন পেতে পারি, আর পাবো হচ্ছে একটা মার্মার পাওয়া যাবে, সেটা হচ্ছে ইজেকশন সিস্টেমিক মার্মার অন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, মানে পালমোনারি এরিয়াতে, লেফট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস বা পালমোনারি এরিয়াতে একটা এরকম একটা ইজেকশন সিস্টেমিক মার্মার, জাস্ট ইজেকশনের সময় এটা পাওয়া যাবে, কারণ ন্যারো পালমোনারি ভালভ দিয়ে ব্লাডটা বের হচ্ছে এজন্য। তো আমরা ক্লিনিক্যাল ফিচার করে ফেললাম, কমপ্লিকেশন করে ফেললাম, ম্যানেজমেন্ট, টেট্রালেজোফ্যালেক্সের ম্যানেজমেন্ট মূলত সার্জিক্যাল ম্যানেজমেন্টে লাগে। সার্জিক্যালি কখনো কখনো বাচ্চা যদি ছোট থাকে তাহলে সবকিছু কারেকশন না করে জাস্ট পালমোনারি টার্গেট থাকে, সার্জিক্যাল কারেকশনের প্যালিয়েটিভই হোক বা কারেক্টিভই হোক, যেটাই থাকুক না কেন, যেটাই করা হোক না কেন, টার্গেট থাকে হচ্ছে লাংসে ব্লাড সাপ্লাই বাড়ানো। সুতরাং দেখা যায় যে অনেক সময় রাইট সার্কুলেরিয়ান আর্টারির সাথে পালমোনারি ট্রাঙ্কের একটা কমিউনিকেশন করে দেওয়া হয়, আর্টিফিশিয়াল কমিউনিকেশন। সো রাইট সার্কুলেরিয়ান আর্টারি থেকে লাংসে ব্লাড সাপ্লাই যায়, ব্লাড সাপ্লাই গেলে পরে ওই ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে লেফট ভেন্ট্রিকলে আসে এবং সিস্টেমে যায়। তাহলে আমরা এটাকে ভেলোট্রফিক শান্ট বলা হয়। আর হচ্ছে
কারেক্টিভ সার্জারি আছে, সবকিছু পালমোনারি স্টেনোসিসটাকে রিলিজ করে দেওয়া, ভিজিটাকে ক্লোজ করে দেওয়া, এগুলো একটু বড় বাচ্চা হলে করা হয়। আর আর যেটা ম্যানেজমেন্ট তোমাকে জানতে হবে সেটা হচ্ছে সাপোর্টিভ, যেই যে বাচ্চাটা যে এনিমিক হয়ে যাচ্ছে বারবার, রিলেটিভ এনিমিয়া যেহেতু থাকে, হ্যাঁ থাকুক, ক্লাস শেষ না করে না, রিলেটিভ এনিমিয়া যেহেতু থাকে সেই হেতু এই বাচ্চাটাকে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিব, ফলিক অ্যাসিড দিব। আর ম্যানেজমেন্ট অফ হাইপারসোনিক স্পেল রুটিনে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। টেকনোলজির ফ্যালেটস থেকে কম্পোনেন্টের উপরে প্রশ্ন আসবে, প্রবলেম আকারে এসিকিউ, প্রশ্ন আসবে কমপ্লিকেশনস অফ টফ, আর প্রশ্ন আসবে ম্যানেজমেন্ট অফ হাইপারসোনিক স্পেল। হাইপারসোনিক স্পেলের ম্যানেজমেন্ট তোমরা জানো যে নিচেস্ট পজিশন হবে, আমরা তাকে নিচেস্ট পজিশন করে দিব, মোটামুটি 100% অক্সিজেন দিব। যদিও অক্সিজেন দেই তো লাংসে তো ব্লাড যায় না, তবুও যতটুকু যায় ততটুকু যেন অক্সিজেনেটেড ব্লাড থাকে, সেই জন্য আমরা বাচ্চাটাকে 100% অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিব। এবং প্রথম কথা হচ্ছে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করবো, দ্রুত একটা আইভি ক্যানুলা করবো, অস্থিরতা দেখানো যাবে না। বাচ্চা যত অস্থির হবে তত কিন্তু সাইনোটিক স্পেল বাড়বে। আর তোমরা জানো যে সাইনোটিক স্পেলের কারণ হচ্ছে পালমোনারি ভালভের নিচের দিকে ছোট্ট একটা মাসকুলার ইনফান্ডিবুলাম থাকে। তো ইনফান্ডিবুলামটা যেহেতু মাসকুলার, মাঝে মধ্যে কনস্ট্রিক্টেড হয়ে যায়, সেই ইনফান্ডিবুলার স্পাজম হয়। ওই স্পাজমের কারণে পালমোনারি ট্রাঙ্কে ব্লাড একদম যায় না, খুবই সামান্য যায় বা একদম যায় না, তখন দেখা যায় লাংসে ব্লাড সাপ্লাই পায় না, বাচ্চা সাইনাস হয়ে যায় এবং সাইনোটিক স্পেল ডেভেলপ করে, প্রচন্ড রকম শ্বাসকষ্ট এবং প্রচন্ড রকম সাইনাস, একেবারে বাচ্চা কুচকুচে কালো হয়ে যায়, এরকমও আমরা দেখছি। তো এই বাচ্চার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বাচ্চাকে অক্সিজেন দাও, যতটুকু ব্লাড লাংসে যাচ্ছে সেটা যেন অক্সিজেনেটেড হয়, এবং বাচ্চাটাকে দ্রুত কামিং করার চেষ্টা করো, অস্থিরতা করা যাবে না, এনভায়রনমেন্টটা কামিং করা থাকবে, তাড়াতাড়ি ক্যানুলা করে, ক্যানুলা করতে নিলে বাচ্চা আরো হাইপারসোনিক হয়ে যায়, কারণ আরো চিৎকার করতে থাকে। তো দ্রুত একজন এক্সপার্ট নার্স বা এক্সপার্ট ডাক্তার ক্যানুলা করে দ্রুত অক্সিজেন দিতে হবে, তার সাথে সাথে দ্রুত মরফিন দিতে হবে। মরফিন দিলে বাচ্চা যখন কামিং হয়ে যায় তখন গ্র্যাজুয়ালি দেখা যায় যে কমে আসে। আর সম্ভব হলে, যদিও করা যায় না, আমি আজ পর্যন্ত কোনো হাইপারসোনিক স্পেলের বাচ্চাকে নিচে পজিশন করতে পারিনি, কারণ যে শ্বাসকষ্ট একটু বেশি থাকে, বাচ্চা অস্থির হয়ে যায়। তো নিচে পজিশনে করে ফেলতে হবে, নিচে পজিশনে করলে ভ্যানাসিটানটাও কম হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, মোট কথা রাইট টু লেফট শান্টটা কম হবে, এবং ভ্যানাসিটান কম হওয়ার ফলে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে অক্সিজেনেটেড ব্লাডের মিক্সিংটাও কম হবে। আর as because it is a hypoxemic, severely hypoxemic condition, সেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, মেটাবলিক অ্যাসিডোসিস তো কারেকশন করতে হবে, সেজন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট দিব। এবং as because এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিহাইড্রেশনের কারণে হাইপারসোনিক স্পেল হতে পারে, সেজন্য আমরা তাকে নরমাল স্যালাইন ইনফিউশন দিব। এবং হাইপারসোনিক স্পেলের জন্য দায়ী যে ইনফান্ডিবুলার স্পাজম, সেটাকে রিলিজ করার জন্য আমরা বাচ্চাকে প্রোপ্রানোল আইভি দেওয়ার কথা। স্ট্যান্ডার্ড হচ্ছে বাইরে কান্ট্রিতে প্রোপ্রানোল আইভি দেওয়া হয়, আমাদের দেশে আইভি প্রোপ্রানোল পায় না, আমরা ট্যাবলেট গুঁড়া করে এনজিটিএফ দিয়ে দিই, তো ভ্যাসোডাইলেটেশন হয়। তাহলে হাইপারসোনিক স্পেলের ম্যানেজমেন্ট এক নম্বর হচ্ছে common quiet environment, oxygen inhalation 100% oxygen inhalation 3 to 5 liter per minute, আর হচ্ছে আইভি চ্যানেল ওপেন করা, দ্রুত আইভি মরফিন দেওয়া, নিচে পজিশন করা, সোডিয়াম বাইকার্বনেট দেওয়া, নরমাল স্যালাইন ইনফিউশন দেওয়া, এবং তার সাথে সাথে আইভি প্রোপ্রানোল দেওয়া। আইভি প্রোপ্রানোল দিলে যেটা হবে যে ওই ইনফান্ডিবুলার স্পাজমটা আর থাকবে না। তাহলে আমরা কিন্তু টেট্রালজিক ফ্যালাপস করে ফেলছি। টেট্রালজিক ফ্যালাপসের থেকে প্রশ্ন কি কি আসবে সেটা বলে ফেলছি। ক্লিনিক্যাল ফিচার আসতে পারে যে কম্পোনেন্ট গুলো কি কি আসতে পারে, কমপ্লিকেশনস অফ ভিএস টফ, আর আসতে পারে ম্যানেজমেন্ট অফ হাইপারসোনিক স্পেল। আর ফর প্রিভেনশন অফ হাইপারসোনিক স্পেল
আমরা তাকে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে করে প্রোপ্রানোল দেই এবং এখানে ফিনাইলেফ্রিন দিতে পারি। ফিনাইলেফ্রিনও ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। মোটামুটি এগুলো পড়লে হবে। হার্ট ফেলিওর প্রশ্ন আসে, হার্ট ফেলিওর থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ, এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কজেস অফ হার্ট ফেলিওর ইন চিলড্রেন। কজেস অফ হার্ট ফেলিওর ইন চিলড্রেন একেবারে আমরা ক্লাসে সুন্দর করে পড়াইছি, কনজেনিটাল হার্ট ডিজিজ কমনেস্ট কজ, আর হচ্ছে কিছু অ্যাকোয়ার্ড কজ আছে। অ্যাকোয়ার্ড কজের মধ্যে সাধারণত কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে ওই যে দুইটা তো অলরেডি তোমরা পড়ে ফেলছো, ভিএইচডি পিডিএ, তারপর ট্রান্সপোজিশন অফ ব্লাড ভেসেলস, তারপরে হচ্ছে ভিএইচডি ট্রান্সপোজিশন অফ ব্লাড ভেসেলস, কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের কারণ। আর অ্যাকোয়ার্ড কারণের মধ্যে হচ্ছে যদি বাচ্চা কোনো কারণে অনেক বেশি ফিড দিয়ে ফেলছে, স্যালাইন দিচ্ছি ভলিউম ওভারলোড, হঠাৎ করে একটা বাচ্চাকে অনেক বেশি আমরা ব্লাড দিয়ে দিলাম, তাহলে ভলিউম ওভারলোডের জন্য হতে পারে। নিওনেটের ক্ষেত্রে যে কারণে হার্ট ফেলিওর নিয়ে আমাদের কাছে বাচ্চারা আসে সেটা হচ্ছে পোস্ট অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি। আমি কিন্তু সেদিন ক্লাসে তোমাদেরকে বলছি যে প্রেগন্যান্টাল অ্যাসফিক্সিয়ার কমপ্লিকেশন হচ্ছে পোস্ট অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি। এটা কিন্তু হার্ট ফেলিওরের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারবে। এই বাচ্চাটার কখনো কখনো কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে একটা কমপ্লিকেশন, সরি কজ বললাম, আর অ্যাকোয়ার্ড কজের মধ্যে পোস্ট অ্যাসফিক্সিয়াল কার্ডিওমায়োপ্যাথি বললাম। আর হতে এনিমিক হার্ট ফেলিওর, তোমরা জানো এনিমিক হার্ট ফেলিওর হতে পারে, ভলিউম ওভারলোড হতে পারে, যে আমরা অনেক বেশি ভলিউম দিয়ে ফেলছি। বাচ্চা যদি সেপ্টিসিমিয়া হয় সেখান থেকে হতে পারে। কখনো কখনো দেখা যায় যে ড্রাই ডেলিভারি, ওয়েট ডেলিভারি থেকে হতে পারে। আরেকটা কারণ, এগুলো কিন্তু নন কার্ডিয়াক কজ অফ কার্ডিয়াক ফেলিওর। কার্ডিয়াক কজ অফ কার্ডিয়াক ফেলিওর মধ্যে কার্ডিওমায়োপ্যাথি কমন, আর হচ্ছে ভাইরাল মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস কিন্তু অনেক হতে পারে, আবার ভালভুলার হার্ট ডিজিজ, মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ হলেও কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। তাহলে কজেস অফ হার্ট ফেলিওর গুলো মুখস্থ রাখতে হবে। কার্ডিনাল ফিচার্স অফ, 4 কার্ডিনাল ফিচার্স অফ হার্ট ফেলিওর, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি, এগুলো কিন্তু থাকবে। তাহলে ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, হেপাটোমেগালি হচ্ছে কার্ডিনাল ফিচার্স অফ হার্ট ফেলিওর। আর কখনো কখনো একটু বড় বাচ্চা যাবে, সেই বাচ্চা, সাধারণত বাচ্চাদেরকে আমরা ইডিমা পাই না। দুইটা জিনিস ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় না, 10 বছরের আগে সাধারণত আমরা পাই না। সেটা হচ্ছে রেজিস্ট রেগুলার ভেনাস প্রেসার পাই না, কারণ নাকটা ছোট বাচ্চা পাওয়া যায় না। আরেকটা হচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইডিমা পাই না, পেরিফেরাল ইডিমা যেটা পাওয়ার কথা সেটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু থাকে না। তাহলে আমরা মাথায় রাখবো হার্ট ফেলিওরের 4 কার্ডিনাল ফিচার্স। আর কখনো কখনো অকেশনালি উই ক্যান গেট রেজিস্ট রেগুলার ভেনাস প্রেসার, আর হচ্ছে রেজিস্ট রেগুলার ভেনাস প্রেসারটা পাওয়া যায় না, আর হচ্ছে ডিপেন্ডেন্ট ইডিমা পাওয়া যায় না। কিন্তু অন্যান্য ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, টেন্ডার হেপাটোমেগালি, এগুলো মনে রাখবা। ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, টেন্ডার হেপাটোমেগালি বলতেই হবে। ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কার্ডিওমেগালি, টেন্ডার হেপাটোমেগালি মাস্ট, এই 4টা বলতেই হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে কখন অস্কালটেট করলে কখন তেমন কিছু পাওয়া যায় না, তার যদি ভিএইচডি থাকে তার সাথে ভিএইচডি ফিচার পাওয়া, পিডিএ থাকে পিডিএর ফিচার পাওয়া। মোটামুটি যেটা পাওয়া যায় সেটা হলো গ্যালাপ্রিডম, ঘোড়া খুরের মতো 3 নম্বর একটা হার্ট সাউন্ড কখনো পাওয়া যায়, আমরা কিন্তু পাই। আর লাংসে অস্কালটেট করলে নিউমোনিয়া পাওয়া যেতে পারে। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ হার্ট ফেলিওরটা পড়ে ফেললাম, কজেস অফ হার্ট ফেলিওর পড়ে ফেললাম। ম্যানেজমেন্ট তোমরা বড়দের ম্যানেজমেন্টের মতন, প্রপার পজিশনে রাখা, বাচ্চাদের জন্য আবার কার্ডিয়াক চেয়ার পাওয়া যায়, কার্ডিয়াক চেয়ারে রাখা। তারপরে হচ্ছে ডায়াবেটিক্স, প্রপার পজিশন, অক্সিজেন ইনহেলেশন, কাম এন্ড কোয়াইট রাখা, এবং ডায়াবেটিক্স দেওয়া। প্রথমে হার্ট ফেলিওর ফিচার আসলে আমরা প্রথমে যেটা করি তাকে একটা ডায়াবেটিক্স দিই,
এবং দেখা গেছে 50% অফ হার্ট ফেলিউরের পেশেন্ট রেসপন্স ওয়েল উইথ ডায়াবেটিক্স অনলি। ডায়াবেটিক্স দেওয়ার পরেও যদি দেখা যায় যে ট্যাকিকার্ডিয়া ট্যাকিপনিয়া কমছে না, তখন কিন্তু আমরা এই বাচ্চাটাকে ডিগক্সিন স্টার্ট করব। ডিগক্সিন স্টার্ট করার আগে আমরা ইলেক্ট্রোলাইট একটু চেক করে দেখে ফেলবো, কারণ হাইপোক্যালেমিয়া মে অ্যাগ্রাভেট ডিগক্সিন টক্সিসিটি। তাহলে আমরা পারলে ডিগক্সিন শুরু করার আগে একটা ইসিজিও করে ফেলবো, কারণ digoxin is the commonest drug which causes arrhythmia. তাহলে আমরা বেসলাইন একটা ইসিজি করে ফেলবো। আর বাচ্চাটাকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটের কথা বললাম, একটা ইসিজি করে ফেলবো যে বেসলাইন অ্যারীথমিয়াটা কেমন। আমরা এই বাচ্চাটাকে হার্ট ফেলিউরের জন্য ডেকুবিটাস দিব, প্রপার পজিশন, অক্সিজেন ইনহেলেশন দিব, সল্ট এন্ড ফ্লুইড রেস্ট্রিক্টেড ডায়েট দিব, ডায়াবেটিক্স দিব। রেসপন্স না করলে ডিগক্সিন স্টার্ট করব। ডিগক্সিন আমরা কিভাবে ক্যালকুলেট করি এটা মুখস্থ রাখবা। আর ডিগক্সিন টক্সিসিটি হলে কি হতে পারে এটা মুখস্থ করে ফেলবা। মোটামুটি হার্ট ফেলিউরের এটাই কজ কি, কার্ডিনাল ফিচার কি, ম্যানেজমেন্ট কি, এটুকু মুখস্থ করে ফেললেই হবে। আচ্ছা, তোমাদের পরে কি ইসমাইলের ক্লাস? আমাকে একটু বলো তো, একজন একটু বলো। কয়টা থেকে ইসমাইলের ক্লাস? 11টা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু পড়ে ফেলে একটুখানি মাথার মধ্যে রাখি, সেটা হচ্ছে আমার পড়ানোর কথা ছিল নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা যে জিনিস, ইসমাইলকে বলো যে আমি একটু 15-20 মিনিট নিচ্ছি ক্লাসে। আচ্ছা, নার্ভাস সিস্টেম থেকে যে যে টপিক গুলো আমাদেরকে পড়া থাকতে হবে সেটা হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস আসে না, মেনিনজাইটিস কোন পরীক্ষায় কোথাও না কোথাও আইদার organisms responsible for meningitis আসবে, অথবা ফিচার্স CSF ফিচার্স অফ pyogenic meningitis এটা আসবে, অথবা following at the signs of meningeal irritation এটা আসবে। মোট কথা খুব ভালো করে মেনিনজাইটিসটা পড়তে হবে। মেনিনজাইটিসের এমসিকিউ আসতে পারে, মেনিনজাইটিসের রিটেন প্রশ্ন তো অহরহ আসতেছে। এসিকিউ যে এরকম আসে, একটা বাচ্চা 2 দিনের জ্বর আর কনভালশন নিয়ে আসছে, বাট আমি রাইট ডাউন 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং হাউ উইল ইউ প্রসিড টু ম্যানেজ, কি কি করবে তুমি, এটা আসতে পারে। আর মেনিনজাইটিস থেকে মেনিনজাইটিসের প্রবলেম আকারে প্রশ্ন আসতে পারে, মেনিনজাইটিসের অর্গানিজম রেসপন্সিবল আসতে পারে, সাইন্স অফ মেনিনজাল ইরিটেশনটা আসতে পারে। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ মেনিনজাইটিস, ইমিডিয়েট লেট ভাগ করে সুন্দর করে লিখবা। কমপ্লিকেশনস অফ মেনিনজাইটিস আসতে পারে। আর যদি এসিকিউ প্রশ্ন আসে তাহলে তো ফুল ম্যানেজমেন্টই তোমাকে দিতে হবে, পুরোটাই। আচ্ছা, তাহলে এখন আমরা মেনিনজাইটিসের মধ্যে থেকে যেটা পড়বো, না মেনিনজাইটিসটা পড়লাম। আর নার্ভাস সিস্টেম থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফেব্রাইল কনভালশন আর এপিলেপসি। ফেব্রাইল কনভালশন, এপিলেপসি। আর যেটা পড়বো আমরা সেটা হচ্ছে অ্যাকিউট ফ্লাসিক প্যারালাইসিস। নার্ভাস সিস্টেম থেকে মেনিনজাইটিস, অ্যাকিউট ফ্লাসিক প্যারালাইসিস, ফেব্রাইল কনভালশন, আর হচ্ছে ফেব্রাইল কনভালশন, এপিলেপসি। মেনিনজাইটিস, অ্যাকিউট ফ্লাসিক প্যারালাইসিস, ফেব্রাইল কনভালশন, এপিলেপসি। মোটামুটি নার্ভাস সিস্টেম থেকে এইগুলাই গুরুত্বপূর্ণ। মেনিনজাইটিসের অর্গানিজম রেসপন্সিবল কোন, এই যে কি অর্গানিজম হবে এটা আমি আর বলবো না, এখন তো বলার টাইম নেই। অর্গানিজম রেসপন্সিবল ফর মেনিনজাইটিস অ্যাকর্ডিং টু এজ মনে রাখতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স অফ অর্গানিজমের মধ্যে অবশ্যই ইকোলাই, ক্লেবশিয়েলা, লিস্টেরিয়া মনোসাইটোজেন বলতে হবে। আর এজটাও তখন মাথায় রেখে বলতে হবে কোন এজে কোনটা। আর
ক্লিনিক্যাল ফিচার্স অফ মেনিনজাইটিস সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশনটা বলবা, তারপরে হচ্ছে গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী কি কি চেঞ্জ আসতে পারে সেটা বলতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে বাচ্চাটার ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সে কেমন কি হচ্ছে। আর ফিচার্স, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হিস্ট্রিতে তো পেশেন্ট বলবে যে রিকারেন্ট কনভালশন, রিপিটেড কনভালশন ফর লাস্ট 2 days হোক, 1 day হোক বা 3 days হোক, রিকারেন্ট কনভালশন এবং হাই গ্রেড ফিভার, রিকারেন্ট কনভালশন এন্ড হাই গ্রেড ফিভার, এটা হচ্ছে মেনিনজাইটিসের সাথে মেনিনজাইটিসের ফিচার। কিন্তু একটা বাচ্চা যদি তোমার কাছে আসে 1.5 বছর 2 বছরে একটা শর্ট লাস্টিং ফিভার তার সাথে কনভালশন ওয়ান্স, তখন কিন্তু খবরদার প্রথম ডায়াগনোসিসে মেনিনজাইটিস বলবো না, প্রথমে বলবো ফেব্রাইল কনভালশন। তারপরে যদি এক্সটার্নাল বা আমি বা আমরা এক্সামিনার যদি জিজ্ঞেস করেন যে এই বাচ্চাটার দিদি কি হতে পারে, প্রথমে ফেব্রাইল কনভালশন বলবো, ছোট্ট জ্বর একবার কনভালশন, ফেব্রাইল কনভালশন। আর যদি রিপিটেড কনভালশন হতে থাকে এবং ফিভারটা একটু হাই গ্রেড বা কন্টিনিউড ফিভার, তখন কিন্তু আমরা তাকে মেনিনজাইটিস বলবো। আচ্ছা, এখন কথা হলো যে রিকারেন্ট কনভালশন আর হচ্ছে রিকারেন্ট কনভালশন আর হচ্ছে ফিভার, রিপিটেড ভমিটিং আর প্রোগ্রেসিভ ডিটেরিওরেশন অফ কনশাসনেস, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন এই বাচ্চাটার একটা ধরো থার্ড বার পসি হয়ে গেল, তাহলে তো তুমি সেটা পাবা। অথবা একটা স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন হলো, কারণ ভেন্ট্রিকুলাইটিস, ভাস্কুলাইটিস এগুলো যে কোনো একটা জায়গায় থ্রম্বোসিস হয়ে যেতে পারে যে কোনো ব্লাড ভেসেলে, সেটা 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 যে এরিয়াকে সাপ্লাই দেবার কথা সেটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে তো ওই ক্র্যানিয়াল নার্ভস বা ওই পেরিফেরাল স্পাইনাল নার্ভস এফেক্টেড হবে এবং বাচ্চার স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন আসতে পারে। আর ক্লিনিক্যাল ফিচারটা মুখস্থ করে ফেলবা। কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস, কমপ্লিকেশনস অফ মেনিনজাইটিস ইমিডিয়েট রিলেট করে ভাগ করে বলবা। কমপ্লিকেশন মোটামুটি বোঝা যায়, কারণ হচ্ছে সিএলএস ইনফেকশন যেহেতু, তাহলে কিন্তু তার ক্র্যানিয়াল নার্ভ পলসি হতে পারে, যে কোনো একটা ক্র্যানিয়াল নার্ভ পলসি হতে পারে। আর হতে পারে এই বাচ্চাটার সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ, ব্রেন ইনফেকশন হলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ হতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে। সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ মানে অনেক বেশি এডিএইচ সিক্রেশন হওয়া, অনেক বেশি এডিএইচ সিক্রেশন হওয়া মানে বাচ্চার ইউরিন তৈরি হবে না, আর ইউরিন তৈরি না হলে বডিতে ফ্লুইড ওভারলোড হবে, তাহলে বাচ্চাটার ইউরিন কমে যাবে, অ্যানিউরিয়া অথবা অলিগুরিয়া, অনেক কন্ট্রারি বডিতে অনেক ফ্লুইড জমে যাবে। সেটার জন্য তোমার দেখা যাবে যে বাচ্চার ডাইলিউশনাল হাইপো ইলেকট্রোলাইটেমিয়া, সোডিয়াম পটাশিয়াম দুইটাই কমে যাবে, কারণ ব্লাডটা ডাইলিউটেড হয়ে গেছে। ডাইলিউশনাল হাইপো ইলেকট্রোলাইটেমিয়া। আর ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে আরেকটা হতে পারে অ্যাজ বিকজ দেয়ার ইজ ভাস্কুলার ইনজুরি, এন্ডোথেলিয়াল ইনজুরি, থ্রম্বোসিস হতে পারে, স্ট্রোক লাইক হতে পারে, বলছি অ্যাবসেসও হয়ে যেতে পারে মাথার ভিতরে। আরেকটা হতে পারে ভেন্ট্রিকুলাইটিস, সিএসএফ টা ইনফেক্টেড, সিএসএফ পাথর ধরে অর্গানিজম ভেন্ট্রিকুলের ভিতরে ঢুকে ভেন্ট্রিকুলাইটিস হতে পারে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে ব্রেনে সব জায়গায় অ্যান্টিবায়োটিক দিলে ব্রেনে সব জায়গায় ইনফেকশন যত দ্রুত কন্ট্রোল হয়, ভেন্ট্রিকুলাইটিস হলে কিন্তু তত দ্রুত হয় না। অনেক সময় বাচ্চাদেরকে ব্রেন ক্র্যানিওটমি করে অথবা ফন্টানেলি যদি খোলা থাকে, ফন্টানেলের ভেতর দিয়ে বড় একটা সিরিঞ্জ ঢুকায় দিয়ে করা হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, ইন্ট্রাভেন্ট্রিকুলার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক। কমপ্লিকেশনের মধ্যে complication of immediate complication of meningitis is cranial nerve palsy, stroke like manifestation, তারপরে হচ্ছে syndrome of inappropriate ADH, তারপরে হচ্ছে ventriculitis, তারপরে হলো ventriculitis আর হলো ventriculitis আর হলো immediate hydrocephalus। ইমিডিয়েট হাইড্রোকেফালাসটা কেন হচ্ছে? একটা হাইড্রোকেফালাস হবে লেট হাইড্রোকেফালাস, আরেকটা হাইড্রোকেফালাস হচ্ছে ইমিডিয়েট
কারণ হচ্ছে এই যে থিক ফিব্রিনাস এক্সুডেটের জন্য সিএসএফ টা যেহেতু থিক এবং ইনফ্লামেটরি এক্সুডেট তৈরি হওয়ার কারণে অ্যারাকনয়েড গ্রানুলেশন গুলো বন্ধ হয়ে যাবে, আর অ্যারাকনয়েড গ্রানুলেশন বন্ধ হয়ে গেলে সিএসএফ অ্যাবজর্পশন হবে না, এদিকে সিক্রেশন বেড়ে যাবে, সেই হেতু হাইড্রোকেফালাস ডেভেলপ করবে। আর লেট কমপ্লিকেশনের মধ্যে মাইক্রোকেফালি হতে পারে, কনভালশন হতে পারে, বাচ্চাটা এপিলেপসি থাকতে পারে, এই বাচ্চাটা হিয়ারিং ডিফিকাল্টি হতে পারে, ভিজুয়াল ডিফিকাল্টি হতে পারে, এবং ওএসসি তো ছোট থাকবে এটা বললামই, যে কোনো ক্র্যানিয়াল নার্ভ পলসি বা স্ট্রোক লাইক ম্যানিফেস্টেশন হতে পারে। মেন্টালি রিটার্ডেড থাকতে পারে বাচ্চা, সেরিব্রাল পলসি ডেভেলপ করতে পারে। তাহলে কমপ্লিকেশনস অফ মেনিনজাইটিসের সাপোর্টিভ ইনভেস্টিগেশনে সিএসএফ অবশ্যই বলবা। সিএসএফ এ আমরা কি কি দেখি, সিএসএফ এর একটা ডাটা আমাদের কাছে আছে। সিএসএফ এর ডাটাটাতে আমরা কি কি দেখি, প্রথমে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখি, তারপর গ্রাম স্টেনিং দেখি, তারপরে হচ্ছে আমরা সাইটোলজি দেখি, তারপর গ্রাম স্টেনিং দেখি, তারপরে বায়োকেমিস্ট্রি দেখি। বায়োকেমিস্ট্রিতে দেখি যে গ্লুকোজ এবং প্রোটিন কেমন আছে, তারপরে হচ্ছে দেখি কালচার সেন্সিটিভিটি দেখি। সিএসএফ এ কি দেখি এটা একটু মুখস্থ করে ফেলুন, মাথায় রাখতে হবে। আর পাইজেনিক সিএসএফ এর ক্লিনিক্যাল ফিচার অস্পির জন্য ঠাটা মুখস্থ রাখতে হবে। আমরা তো মেনিনজাইটিস ধরে না এরকম কোন স্টুডেন্ট আসলে নাই। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, আগের ক্লাসে বলছি যে 10টা অ্যান্টিবায়োটিক, মেনিনজাইটিসে 10টা অ্যান্টিবায়োটিক মুখস্থ না করে কেউ পরীক্ষা হলে যাবে না। সেফট্রিয়াক্সন, সেফোটেক্সিন, সেফট্রাজিডিন, সেফিপাইন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, তারপরে হচ্ছে পেনিসিলিন, তারপরে হচ্ছে ভ্যানকোমাইসিন অথবা অ্যামিকাসিন, মেরোপেনাম, পাইপেরিসিলিন, ট্যাজোভেক্টাম, একদম ঠাটা মুখস্থ রাখতে হবে অ্যান্টিবায়োটিকের নাম। আর সাপোর্টিভ কেয়ার অফ আনকনশিয়াস বেবি, তোমরা জানো যে আমরা পোস্টার চেঞ্জ করে দেবো 2 ঘন্টা পর, তারপরে হচ্ছে তাকে পোস্টার চেঞ্জ করে দেওয়া, তারপর হচ্ছে কেয়ার অফ দি আই, কেয়ার অফ মাউথ, পিটি, বাউল, ব্লাডার কেয়ার করা, স্কিনের কেয়ার করা, তারপর হচ্ছে বাচ্চাকে অ্যান্টিকনভালসেন্ট দেওয়া, বাচ্চাটাকে স্টেরয়েড দেওয়া ফর ফার্স্ট 72 আওয়ার্স সো দ্যাট ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো কম রিলিজ হয়, জ্বর থাকলে অ্যান্টিবায়োটিক দেওয়া, খিচুড়ি থাকলে অ্যান্টিকনভালসেন্ট দেওয়া। একেবারে খুব সুন্দর করে লিখতে হবে, এবং এটা এসিকিউ প্রশ্নতে যেরকম আসে ঠিক একইভাবে অস্পিতেও কিন্তু আসে, যে হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ পাইজেনিক মেনিনজাইটিস, খুব সুন্দর করে বলে ফেলবো। এখন তো আমি পাইজেনিক মেনিনজাইটিসের মোটামুটি মানে মেনিনজাইটিসের মোটামুটি পড়ানো হচ্ছে। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, খুব ভালো করে পড়া থাকতে হবে, সেটা হচ্ছে ফেব্রাইল কনভালশন। ফেব্রাইল কনভালশনটা টিপিক্যাল ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়া গুলো কি কি, এটিপিক্যাল ফেব্রাইল কনভালশনের ক্রাইটেরিয়া গুলো কি কি। এখন যে আমরা ফেব্রাইল কনভালশন বলি, ফেব্রাইল কনভালশন প্লাস বলি, স্ট্যাটাস ফেব্রাইল কনভালশন বলি, আর হচ্ছে কমপ্লেক্স ফেব্রাইল, সিম্পল ফেব্রাইল সিজার, কমপ্লেক্স ফেব্রাইল সিজার, তারপরে হচ্ছে ফেব্রাইল সিজার প্লাস, আর বলি ফেব্রাইল স্ট্যাটাস এপিলেপটিকাস। কোনটা কি কি বই থেকে দেখে মুখস্থ করবা। কমপ্লেক্স ফেব্রাইল সিজারের ক্রাইটেরিয়া গুলো কি কি, সেন্ট্রাল ফেব্রাইল সিজারের ক্রাইটেরিয়া গুলো কি কি, খুবই ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এবং কিভাবে ম্যানেজ করবা, আমরা যে 0.5 মিলিগ্রাম পার কেজি করে পারাক্টাল ডায়াজেপাম দিব, এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। এপিলেপসি ক্লাসিফিকেশনটা জানতে চাইবে, এপিলেপসি মানে কি জানতে চাইবে, এপিলেপসি মানে কি, কনভালশন মানে কি, আর হচ্ছে এপিলেপসি, কনভালশন, আর হলো সিজার মানে কি, এপিলেপসি মানে কি, কনভালশন মানে কি, সুন্দর করে মুখস্থ করে ফেলবা। কনভালশন এর ক্লাসিফিকেশন, এপিলেপসি ক্লাসিফিকেশনটা এবং লেটেস্ট ক্লাসিফিকেশন যেটা 2017 বা 18 সালে ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসি ILAE নেটে পাওয়া যায়। আমি তোমাদেরকে ক্লাসে খুব সম্ভবত পড়াইছি। লেটেস্ট ক্লাসিফিকেশনটা একটু মুখস্থ করে ফেলবা, কারণ মাঝে মধ্যে আমাদের কাছে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এক্সটার্নালে চলে আসেন, উনি কিন্তু যদি নিউরোলজিস্ট কেউ আসছে তাহলে কিন্তু লেটেস্ট ক্লাসিফিকেশন অফ
এপিলেপসি মুখস্থ থাকতে হবে, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো মুখস্থ রাখতে হবে, কি কি ইনভেস্টিগেশন করি আমরা, কিন্তু সরি কি বলতে চাইলাম আমি ঝিমে গেছি। এপিলেপসির ক্লাসিফিকেশন, এপিলেপসির নিউয়ার ড্রাগ, এপিলেপসির কনভেনশনাল ড্রাগ গুলো মুখস্থ রাখতে হবে। অ্যাকিউট ফ্যাসিড প্যারালাইসিস মানে কি এটা জানতে চাইবে, কি বুঝো, কত বয়সে হয়, 15 বছরের নিচে, তারপর হচ্ছে ফ্যাসিলিটি হয়, নট রিজিড, নট স্পাস্টিক, এন্ড ইট ইজ নট প্রেজেন্ট ফ্রম বার্থ, এবং ডিডি গুলা গুলেনবার্গ সিনড্রোম, তারপরে হচ্ছে পলিমাইলাইটিস, আর হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস। প্রত্যেকটা এই প্রবলেম আকারে আসতে পারে, এসিকিউতে প্রবলেম আকারে আসতে পারে, এবং প্রবলেম আকারে আসলে পরে ডিডি চাইবে হয়তো যে এরকম একটা বাচ্চা 4 বছরের, ইনএবল টু মুভ দ্য রাইট লিম্ব অথবা বোথ লোয়ার লিম্ব, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তাহলে তিনটাই লিখবা, যে তিনটাই ডায়াগনোসিস লিখতে হবে। একটা হচ্ছে যেটা বললাম পলিমাইলাইটিস, ট্রান্সভার্স মাইলাইটিস, আর হচ্ছে গুলেনবার্গ সিনড্রোম। এবং ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, প্রত্যেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, আমরা ক্লাসে পড়েছি, কোথায় কোন ধরনের প্যারালাইসিস হবে, এবং কোনটাতে সিএসএফ ফাইন্ডিংস কোনটাতে কিরকম থাকবে, বা ইএমজি ফাইন্ডিংস কোনটাতে কিরকম থাকবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আর হলো অ্যাকিউট ফ্যাসিড প্যারালাইসিসের মধ্যে ম্যানেজমেন্ট, গুলেনবার্গ সিনড্রোমের ম্যানেজমেন্ট আসতে পারে। অ্যাডাল্ট মেডিসিনে যেরকম আছে যে অ্যান্টিডি পেন্টার ইমিউনোগ্লোবুলিন দেওয়া যেতে পারে, স্টেরয়েড দেওয়া যেতে পারে, মিথাইল প্রেডনিসোলন বা প্রেডনিসোলন স্টেরয়েড দেওয়া যেতে পারে, এবং সাপোর্টিভ কেয়ার, ফিজিওথেরাপি, এগুলো বলতে হবে। আর অ্যাকিউট ফ্যাসিড প্যারালাইসিসের ম্যানেজমেন্টের মধ্যে যেটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোটিফিকেশন। যে কোনো অ্যাকিউট ফ্যাসিড প্যারালাইসিসের বাচ্চা যদি আমাদের কাছে আসে, আমরা কিন্তু এই বাচ্চার নোটিফিকেশন করবেই, এবং এটা এই যেহেতু পোলিও ইরাডিকেশন আমরা করতে চাচ্ছি, কোনো কেস আবার পোলিও ধরা পড়লো কিনা সেই জন্য রেগুলার নোটিফিকেশন এবং স্টুল কালচার করা হয়। আমাদের ন্যাশনাল পোলিও ল্যাবরেটরি আছে এনপিএল নামে, সেখানে সবগুলো টেস্ট করা হয়। তাহলে অ্যাকিউট ফ্যাসিড প্যারালাইসিসটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, মেনিনজাইটিস মুখস্থ রাখতে হবে, এপিলেপসি মুখস্থ রাখতে হবে। নার্ভাস সিস্টেম হলে এরপরে দেখা যাক পরীক্ষা যদি তোমাদের আসে, পরীক্ষার কাছাকাছি সময় আসলে ইনশাআল্লাহ আমরা আবার আরেকটি রিভিশন ক্লাস নিব, আল্লাহ বাঁচা রাখলে। আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখে। আমার অনেক সমস্যা, আমার আব্বা আম্মা খুব অসুস্থ, আমার আব্বা আম্মার জন্য তোমরা দোয়া করবে, দুজনই সমানে অসুস্থ, তোমরা একটু দোয়া করবা। এরপরে আমরা একদিন যদি এরকম পরীক্ষার কাছাকাছি ঘনায় আসলে আমরা 2-1 দিন একদম সুন্দর করে ভালো করে আর একটু রিভিশন দিয়ে ফেলবো পুরো বই, ঠিক আছে? আজকে আর পড়াবো না, আজকে আর পড়াবো না। তোমাদের সামনাসামনি থাকলে আসলে ব্লগ পোস্টিং এ আমরা যেমন একটা একটা ব্যাচ করে সুন্দর করে পড়াতে পারি স্টুডেন্টদেরকে, যেটা পড়া মানে দ্বিপাক্ষিক বাইলেটারাল ক্লাস নিতে পারলে ভালো লাগে। এরকম আমি না একটা প্রশ্ন আনসার না তোমাদেরকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারছি না কিছু। হ্যাঁ, মাসকুলোস্কেলেটাল সিস্টেম তোমাদেরকে কে পড়াইছে? ফারহানা ম্যাডাম। জেআই এর ক্রাইটেরিয়া কিন্তু মুখস্থ রাখবা, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, ব্রেনস্থ, যেখানেই হোক রাখতে হবে। বলো হ্যাঁ, কি প্রশ্ন ছিল? ম্যাম ভেন্ট্রিকুলোসেপ্টাল ডিফেক্টে কেন আর্টিকুলার হইতেছে না, আর টপতে কেন, মানে বিএসসি কেন হইতেছে আর টপতে হইতেছে না? আমি বললাম রিপিট করতে পারবেন না? বুঝছেন? ভিএসডিতে তোমার রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বেশি না ইনিশিয়ালি, ভিএসডিতে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার কম থাকছে ইনিশিয়ালি, এটাই হচ্ছে মূল কথা।
এখন ভিএসডি তে যখন রাইট ভেন্ট্রিকুলার প্রেসার কম থাকছে তখন কিন্তু যেখানে এটা এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা রুল, হাই প্রেসার বেড থেকে লো প্রেসার বেডে আসবে ব্লাড, তাহলে তোমার লেফট ভেন্ট্রিকুলার হার্টের প্রেসার বেশি and right ventricular heart pressure কম and there is a communication in between two, তাহলে লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকুলে বেশি চলে আসে। আর রাইট ভেন্ট্রিকুলের একটা পার্টিকুলার ক্যাপাসিটি আছে। আমি ফর এক্সাম্পল 100 ml এর কথা বলি, ধরো 100 ml ব্লাড রাইট ভেন্ট্রিকুলে আছে, লেফট ভেন্ট্রিকুল থেকে তোমাকে 40 ml ব্লাড বেশি দিয়ে দেওয়া হলো। লেফট ভেন্ট্রিকুল যখন সিস্টেম হবে তখন রাইট ভেন্ট্রিকুলে 40 ml ব্লাড বেশি চলে আসবে থ্রু দ্যাট ভিএসডি। এই 140 ml ব্লাড কে হ্যান্ডেল করা রাইট ভেন্ট্রিকুলের জন্য ডিফিকাল্ট, তাহলে ওভারফ্লো করছে। রাইট ভেন্ট্রিকুল ওভারফ্লোড হলে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসতে পারবে না। কন্ট্রাক্টিলিটি ও তো কন্ট্রাক্ট করার চেষ্টা করো পালমোনারি ট্রাঙ্কে ব্লাডটাকে ইজেক্ট করতে, ও যে বেশি বেশি চেষ্টা করবে বেশি। হ্যাঁ বলো ম্যাম। এটা তো বুঝছি আমি, এই মেকানিজমে তো ম্যাম ভিএসটি তে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইছে, তো ম্যাম টপেও তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে তো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে দেখো অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড আসছে ভিএসটি তে, রাইট ভেন্ট্রিকল ইজ রিসিভিং a huge amount of blood and it is trying to cope with that high volume by getting hypertrophy. আর টেকনোলজি ফেলোশিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ও যে ব্লাডটাকে বের করে দেবে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে, ওটা সে পাচ্ছে না। পালমোনারি ট্রাঙ্ক, মোট কথা আউটফ্লো ট্র্যাক্ট ইজ অবস্ট্রাক্টেড। তো এখন ও ফোর্স বাড়াচ্ছে, ও যতটুকু ব্লাড থাকছে ওইটা নরমাল ব্লাডে থাকছে, ধরো যতটুকু ব্লাড ভিএসডিতে থাকার কথা অতটুকু থাকছে। নো ব্লাড ইজ কামিং ফ্রম লেফট সাইড টু রাইট, তো রেগুলার ভলিউম যেটা থাকার কথা সেটাই থাকছে টেট্রালজি ফেলাক্সে, কিন্তু ব্লাডটাকে রেগুলার ভলিউম নরমাল ভলিউম ব্লাড ক্যানট বি ইজেক্টেড থ্রু দি পালমোনারি ট্রাঙ্ক, তো পাচ্ছে না। এবার সেজন্য সে জোরে জোরে বেশি বেশি করে কন্ট্রাক্ট করছে, not due to volume overload but due to pressure overload। সে জোরে জোরে কন্ট্রাক্ট করে ব্লাডটাকে, খানিকটা ব্লাড দিচ্ছে হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে আর খানিকটা ব্লাড দিচ্ছে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলে। তো ভলিউম ওভারলোড হবার কিছু নাই, আর ভলিউম ওভারলোড না হলে কনজেস্টিভ হার্ট ফেলিয়ারটা হবে না। বুঝে গেছে? এখানে কোনো ভলিউম ওভারলোড হয় না, ভিএসডিতে যেরকম ভলিউম ওভারলোড হয়। ম্যাম তাহলে এই মেকানিজমে তো লেফট ভেন্ট্রিকুলার কথা না ম্যাম? লেফট ভেন্ট্রিকুলার হতে পারে না, কারণ হচ্ছে সিস্টেমে চলে যাচ্ছে। তো এটা অনেক বড় একটা ভেসেল। ধরো পালমোনারি ট্রাঙ্ক ছোট্ট জায়গা, পালমোনারি ট্রাঙ্ক ব্লাড দিচ্ছে পালমোনারি ভাস্কুলার বেডে। পালমোনারি ভাস্কুলার বেড কিন্তু ছোট জায়গা, ছোট্ট একটা সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন ইজ এ স্মল সার্কুলেশন, কিন্তু এটা যে সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে বিশাল সার্কুলেশন। এটা ইটসেলফ ইজ এ বিগ ভেসেল, বিগেস্ট ভেসেল, এবং সিস্টেমে যেতে পারছে ঠিকঠাক মতো, পুরোটা সিস্টেমে চলে যাচ্ছে। সেই জন্য লেফট ভেন্ট্রিকুলার ওভারলোডটা হয় না। বুঝা গেছে? জি ম্যাম। লেফট ভেন্ট্রিকুলার ওভারলোড হয় না, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হয় না, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হয় না। এটা এই কিছু কমপ্লেক্স মেকানিজম তো আছে। মানে ধরো পালমোনারি স্টেনোসিস হাইপারসাইনেটিক স্পেল হচ্ছে, কিন্তু অ্যাওরটিক স্টেনোসিসের হাইপারসাইনেটিক স্পেল হয় না। ওটার মেকানিজম আছে। হিমোডাইনামিক সবকিছু এক্সপ্লেন করা যায় না, সবসময় এক্সপ্লেন করা যায় না। এই যে দেখো আবার আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার টেট্রালজি ফেলোক্সে অনেক বেশি আরবিসি ভাঙছে, তাই না? বললাম যে হাইপারইউরেসিমিয়া হচ্ছে। এরকমই আরবিসি তো থ্যালাসেমিয়াতেও ভাঙছে,
হিমোলাইসিস হচ্ছে না থ্যালাসেমিয়াতে? থ্যালাসেমিয়াতে কিন্তু আবার গাউট হয় না। কেন যে হয় না, গড নোজ। এই যে থ্যালাসেমিয়াতে বাচ্চাটা এনিমিক থাকছে, থ্যালাসেমিয়াতে পলিসাইথেমিয়াও তো হতে পারত, হচ্ছে না কিন্তু। ও তো হাইপোক্সিমিয়া, আর থ্যালাসেমিয়ার বাচ্চারাও কিন্তু সর্ট অফ রিলেটিভলি ও থ্যালাসেমিয়ার বাচ্চারাও কিন্তু ফেলিয়ার টু থ্রাইভ হচ্ছে, কিন্তু স্টিল এই বেবির কিন্তু ইলেকট্রোপয়েটিন রিলিজ বেশি হয় না। এনিমিক বাট ইলেকট্রোপয়েটিন রিলিজ বেশি হয় না। অদ্ভুত অদ্ভুত মেকানিজম আছে, আমরা মেকানিজমটা কি হচ্ছে সেটা জানি এবং জেনে সেটা কারেক্ট করার চেষ্টা করি, কিন্তু মেকানিজমটা কেন হচ্ছে সেটা সবসময় এক্সপ্লেন করতে পারিনি। আবার দেখো, পেট্রোলজিক ফ্যালেক্সে পলিসাইথেমিয়া হচ্ছে, সেরেব্রাল স্ট্রোক, থ্রম্বোসিস হচ্ছে, এরকম তো যে অন্যান্য হাইপোক্সিমিয়া বা অন্যান্য সাইনোটিক হার্ট ডিজিজও হতে পারতো, অন্যগুলোতে কিন্তু হয় না। টেট্রালজিক ফ্যালেক্সে হাইপোক্সিমিয়া হচ্ছে, টিজিএতেও হাইপোক্সিমিয়া হচ্ছে, কিন্তু টিজিএতে আবার পলিসাইথেমিয়া হয় না। খুবই অদ্ভুত অদ্ভুত ব্যাপার, কেন হয় না সেটা আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো না, হয়তো আরো যারা স্পেশালিস্ট আছেন, রিসার্চার আছেন, তারা জানবেন। তো বেস্ট অফ লাক, আরেকদিন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, আবার রিভিশন ক্লাসে দেখা হবে। আর পড়ো, ভালো করে পড়ো। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে প্রবলেম আকারে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করো। যে আমরা কিন্তু এখন কিন্তু বেশি প্রশ্ন, রিটেনের প্রশ্ন, এখন মেডিকেল এডুকেশন অন্যরকম হয়ে গেছে, বলছে যে নলেজ বেসড প্রশ্ন না, প্রবলেম বেসড প্রশ্ন দিবেন। আমি তো আর প্রশ্ন করব না বাইরে বোর্ডে, তো আমি তোমাদেরকে হেল্প করারই চেষ্টা করবো, তোমরা যেভাবে পারো সেভাবেই, কিন্তু প্রশ্ন তো চলে আসবে, এক্সটার্নাল জিজ্ঞেস করবে বা কোনো না কোনো ভাবে প্রবলেম আকারে চলে আসবে। সুতরাং প্রবলেম আকারে, একেবারে থিওরি না পড়ে এই যে কোনো একটা ডিজিজ প্রবলেম আকারে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন কিভাবে আনসার করবে এটা মাথায় রেখো। তো ঠিক আছে, আজকে আর না, আমাদের জন্য দোয়া করো। আমানিল্লাহ, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।